আমি আজকে প্রেজেন্ট করব শর্ট ডিসক্রিপশন অফ হোয়াট হ্যাপেন্ড ডিউরিং দ্য বেঙ্গল ফামিন অফ 1943। তো আমি স্টার্ট করবো একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে। তো ওই সময় বেঙ্গলে কি কি সিচুয়েশন ছিল। সো শুরু করার সময় বলতে হবে যে ওই টাইমটা বেঙ্গল ছিল ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে। সো বেসিক্যালি কলোনাইজেশন ফ্রম দ্য ব্রিটিশ। সো ওই অ্যাডমিনিস্ট্রেশনের ইনচার্জে ছিল উইনস্টন চার্চিল. So he was controlling everything that was going on in Bengal at that time. So এটা বলা যায় যে when he was in charge, especially in the entire tenure of the British administration, so ওই সময় the population of Bengal was under a constant pressure because they were not allowed to enjoy their freedom, they were not allowed to enjoy their rights. So instead, the British were basically exploiting the needs that they had from our lands. So আমি এখানে দেখতে পারবো যে কি হচ্ছে। সো এখানে টু স্টার্ট অফ একটু ব্যাকগ্রাউন্ড দিতে হলে দেখা যাবে যে বেঙ্গলের ইকোনমি ওয়াজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট আপন দ্য প্রোডাকশন অফ রাইস ক্রপস। সো ওই সময় তাদের ল্যান্ডটা, আমাদের যত 100% ল্যান্ড ছিল, ওই ল্যান্ডের 80% ডেডিকেটেড ছিল ফর দ্য প্রোডাকশন অফ দিস টাইপ অফ ক্রপস সাচ এজ উইট, তারপরে রাইস ক্রপস অ্যান্ড আদার টাইপস অফ ক্যাশ ক্রপস। সো ব্রিটিশরা এই জিনিসটা সবচেয়ে বেশি এক্সপ্লয়েট করেছে ইন আ ওয়ে যে তারা এটার সবচেয়ে ম্যাক্সিমাম কাল্টিভেশনের জন্য চিন্তা করছে। দে ডিড নট কেয়ার অ্যাবাউট দ্য ল্যান্ড উইচ কজ দ্য ল্যান্ড টু ডিগ্রেড ইন কোয়ালিটি। সো ওই টাইমে বেঙ্গল ওয়াজ রেসপন্সিবল ফর 1/3 অফ দ্য টোটাল আউটপুট, যেটা বলা যায় যে ইন্ডিয়ার রাইস আউটপুটের জন্য বেঙ্গল ওয়াজ স্পেশালি রেসপন্সিবল. So it produced 1/3, so which is a very big margin. মেইনলি এই জিনিসগুলো সাপ্লাই হতো, এক্সপোর্ট করা হতো কলকাতার সাইডটায়। সো এই জন্য বেঙ্গলের ইকোনমি ওই সময় বলা যেত সোলি অ্যাগ্রিরিয়ান, বিকজ আমাদের ইকোনমি ম্যাক্সিমাম ইনপুটটা আসতো ফ্রম আওয়ার এক্সপোর্ট অফ দ্য ক্যাশ ক্রপস সাচ অ্যাজ রাইস, উইট অ্যান্ড আদার টাইপস অফ কাল্টিভেটেড গুডস. তো আরেকটা জিনিস এখানে বলা যাবে, এই টাইপস অফ গুডস গুলা আমাদের পিজেন্টসরা সবসময় কাল্টিভেট করতো, সাচ এজ দ্য লোয়ার ইনকাম পপুলেশন। তো তারা এসে এই জিনিসটা কাল্টিভেট করতো, এন্ড ল্যান্ডগুলা তাদের ছিল না, ল্যান্ডগুলা ছিল হচ্ছে জমিনদার্স বা ল্যান্ড ওনার্সদের। এন্ড জমিনদার্স বা ল্যান্ড ওনার্স ছিল আমাদের বাংলাদেশেরই মানুষজন, যারা একটু হায়ার ক্লাস লেভেলে ছিল। সো ওদেরকে ব্রিটিশরাই তাদেরকে রেসপন্সিবিলিটি দিত যাতে এই লোয়ার ক্লাস ইনকামদের কাছ থেকে ল্যান্ডগুলোকে রেন্ট আউট করতো, আর ওইখান থেকে যেই ট্যাক্সেশন হতো, মানে লোয়ার ইনকাম পপুলেশনরা তারা এই জিনিসটার জন্য ট্যাক্সেশন দিত তাদেরকে, এন্ড এই ট্যাক্সেশনে একটা সার্টেন অ্যামাউন্ট ব্রিটিশরা পেত এন্ড সার্টেন অ্যামাউন্ট জমিনদার বা ল্যান্ড ওনার্সরা পেত। এইটার জন্য জমিনদার বা ল্যান্ড ওনার্স অ্যাকচুয়ালি ডিড নট কেয়ার অ্যাবাউট দ্য ল্যান্ড, বিকজ জমিনদারদের তো তাদের ইকোনমি নিয়ে কনসার্ন ছিল না, তাদের কনসার্ন ছিল প্রোডাকশন অফ দ্য ক্যাশ ক্রপস, সো দ্যাট যত বেশি প্রোডাকশন হবে তারা তত বেশি ট্যাক্সেশন এন্ড ওইভাবে তাদের বেশি ইনকাম হচ্ছে। সো দে ডিড নট অ্যাকচুয়ালি কেয়ার যে আচ্ছা ঠিক আছে আমাদের ল্যান্ডের কি কি জিনিস হচ্ছে বা ল্যান্ড কি অ্যাকচুয়ালি পরে ব্যবহার করা যাবে নাকি। দে ডিড নট হ্যাভ আ ফিউচার ভিশন, ইনস্টেড দে ফোকাসড অন দ্য প্রেজেন্ট। সো আমরা যদি এখন আরেকটু আগাই, সো বেঙ্গল ওয়াজ এটা ইন 1943 যে ফ্যামাইনটা বেঙ্গলে হয়েছে, এটা বেঙ্গলের ফার্স্ট ফ্যামাইন ছিল না। সো বেঙ্গল 1770, 1783 and 1897 এ ফ্যামাইনস এক্সপিরিয়েন্স করেছে। সো 1943 ফ্যামাইনটা এক্সপিরিয়েন্স করার পরে জাস্ট একটা প্রুভ হয়েছে যে দে ডিড নট লার্ন ফ্রম হিস্ট্রি। সো এখানে বলা যেতে পারে যে অ্যাডমিনিস্ট্রেশন কিছুটা ফল্টে ছিল। আমরা আরেকটু দেখবো যে অ্যাকচুয়ালি কার ফল্ট ছিল এই অ্যাডমিনিস্ট্রেশন, মানে কি এই ফ্যামিনটাকে ডিল করার কারণে। সো এখানে দেখা যেতে পারে যে ওই টাইমে দ্যাট ওয়াজ দ্য টাইম অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হচ্ছিল, ইন কলকাতা জাপানিজ আর্মিজ ওয়ার ইনফিলট্রেটিং পার্টস অফ দি এরিয়াজ ইন বেঙ্গল। সো গভর্নমেন্ট, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন কি চিন্তা করলো যে আমরা ইনস্টেড অফ আস এক্সপোর্টিং দ্য রাইস, যদি তারা রাইসটাকে এক্সপোর্ট করার ট্রাই করে বা রাইসটা যদি ওই সময় সাপ্লাইটা থেকে যেত, তখন কি হতো যে জাপানিজ মাইট গেট দেয়ার হ্যান্ডস অন দিস, সো উইচ দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ডিড নট ওয়ান্ট টু ডু. So what they decided to do was cut off all forms of transport outside of Bengal. So ওরা পুরো বেঙ্গলকে রিস্ট্রিক্ট করে দিতে চেয়েছিল as a precautionary measure against the Japanese. So ওরা কি করলো, in a bid they ultimately decided to destroy 60,000 boats and cut off transportation. And তারা রাইস সাপ্লাই যেটা ছিল তারা নিজেদের কাছে হোল্ড করে রাখলো, instead of the rice being in the market.
এই কারণে একটা কি হলো যে ইকোনমিতে একটা ইনফ্লেশন হয়ে গেল, বিকজ ডিমান্ডটা আগের মতনই ছিল, বাট সিন্স দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন ডিসাইডেড টু হোল্ড দ্য রাইস, তারা নিজেদের কাছে জাস্ট মার্কেটটাকে সিন্ডিকেট করে ফেললো, তখন মানুষ ডিমান্ড ছিল কিন্তু সাপ্লাইটা ছিল না। এই কারণে ব্রিটিশরা, আরেকটা জিনিস মেনশন করবো যে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন যারা এই রাইসটাকে হোল্ড করে ফেলেছে, তাদের ক্ষমতায় তারা মিনিমাম একদম একটা প্রাইসে সবগুলো রাইস সাপ্লাই নিয়ে নিল, এবং মার্কেটে যেগুলো ছিল দিস কজ যে ওই শর্ট সাপ্লাই অফ রাইস মার্কেটে যেটা ছিল সেটা টু বি সোল্ড এট দ্য ম্যাক্সিমাম প্রাইস অ্যাভেলেবল, সো উইচ কজ এন ইনফ্লেশন আলটিমেটলি, বিকজ সবাই এই জিনিসটা কিনতে পারতেছিল না, যারা কিনতেছিল দ্য সেলার্স ডিসাইডেড টু এক্সপ্লয়েট ইট। এই কারণে দেখা গিয়েছে যে লোয়ার ইনকাম পপুলেশন যারা ছিল, দে ডিড নট গেট অ্যাক্সেস টু দিস সাপ্লাই, বিকজ ওদের ওই টাইপের আর্নিং ছিল না টু বাই দিস সর্ট অফ রাইস, বিকজ তারা এমনি তাদের ল্যান্ডের জন্য ট্যাক্স দিচ্ছে বা ল্যান্ডের জন্য রেন্ট দিচ্ছে যেটা আমরা বলি টু দ্য জমিনদার বা ল্যান্ড ওনার্স, প্লাস তাদের ওই ক্ষমতাটা ছিল না যে মার্কেটে গিয়ে ম্যাক্সিমাম প্রাইসে ওই রাইস গুলো সাপ্লাই নিবে, বিকজ আর তাদের এমন না যে তারা নিজে কাল্টিভেট করে নিজে খেতে পারবে, বিকজ তারা সবসময় প্রেসারে ছিল, দে হ্যাড নো রাইটস, এন্ড তারা সবসময় প্রেসারে ছিল যে আমি যেই রাইসটা কাল্টিভেট করবো সেই রাইসটা আমাকে দিয়ে দিতে হবে। সো এই জিনিসটা হওয়ার কারণে দেখা গিয়েছে যে অনেক স্টারভেশন বা ম্যালনিউট্রিশনের কারণে আমাদের লোয়ার ইনকাম পপুলেশনটা ওই সময় অনেক সাফার করেছে, বিকজ ফার্স্ট অফ অল তারা সেল করতে পারছিল না দ্য গুডস, মানে কি যারা এমনি ফর এক্সাম্পল অন্য একটা জায়গা থেকে এসে ঢাকায় এসে তারা যে গুডস সেল করছিল ওই জিনিসটা স্টপ হয়ে গিয়েছিল বিকজ অফ দ্য ট্রান্সপোর্টেশন, যেটা ব্রিটিশ কাট অফ করে দিয়েছে। সো ওইটা হচ্ছে একটা ফর্ম অফ ডিফিকাল্টি ফর দ্য লোয়ার ইনকাম, তারা নিজেদের গুডস গিয়ে সেল করতে পারতেছিল না, আর যারা ফর এক্সাম্পল এমনি তাদের এখান থেকে বসে সেল করতো তারা তো সব তাদের রাইস কাল্টিভেশন দিয়ে দিয়েছে, সো তারা মার্কেটে গিয়ে এক্সেস প্রাইসে তারা ওটাও কিনতে পারছিল না। সো দেখা গিয়েছে যে আলটিমেটলি ইভেন দো আমরা বলতে পারি যে সাপ্লাই ছিল, কিন্তু মার্কেটে না থাকার কারণে স্টারভেশনের কারণে লোয়ার ইনকাম পপুলেশন গুলা তারা দে পেরিশড ডিউ টু স্টারভেশন এন্ড ম্যালনিউট্রিশন। সো এই জিনিসটা বলা হয় যে এটা অ্যাডমিনিস্ট্রেশনের ফল্ট, বিকজ দে ডিড নট কেয়ার অ্যাবাউট দ্য পপুলেশন, দে জাস্ট কেয়ার অ্যাবাউট যে আচ্ছা ঠিক আছে আমার যদি জাপানিজ জাপানিজরা যদি ইনফিলট্রেট করে তারা যাতে না পেয়ে যায়, এইটা তাদের ইয়াতে ছিল, মাইন্ডে ছিল। সো দে বেসিক্যালি কেয়ার অ্যাবাউট দ্য ওয়ার instead of taking care of the population that was in Bengal. সো আমরা যদি এই জিনিসটাকে আরেকটু ভিতরে ডিপার একটু থিঙ্ক করি, দেখা যাবে যে ইন দ্য ইয়ার অফ 1942, মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি আলটিমেট কনসিকুয়েন্স আসার আগে আমরা যদি আরেকটু দেখি, ওই টাইমে বেঙ্গলে একটা ডিজিজ এসেছিল ইন দ্য ক্রপস উইচ ওয়াজ নোন অ্যাজ দ্য ব্রাউন ফাঙ্গাল ডিজিজ। তো বেসিক্যালি এটার কারণে অনেক ক্যাশ ক্রপস নষ্ট হয়ে যায়। এই হওয়ার কারণে, সো বেসিক্যালি এটা হওয়ার কারণে আমাদের এমনি সাপ্লাই অনেক কমে গিয়েছে, বিকজ তারা অনেক পার্সেন্টেজ অফ গুডস, মানে অনেক পার্সেন্টেজ অফ দ্য ক্যাশ ক্রপস দে লস্ট। এটার কারণে এমনি আমাদের সাপ্লাই কম, কিন্তু তাও বলা যেতে পারে যে ওরকম ভাবে আমাদের গুডস ড্যামেজ হয়নি যে আমরা একটা শর্ট সাপ্লাই হবে ইন দ্য এন্টায়ার ল্যান্ড অফ বেঙ্গল। তারপরে সিচুয়েশনটা আরেকটু খারাপ হয় যখন ইন দ্য উইন্টার টাইম, লাইক ইন অক্টোবর অফ 1942 একটা সাইক্লোন হিট করে। ওই সাইক্লোন এমনি নিজে থেকে ডেভাস্টেশন আনে যে ইট ডিস্ট্রয়েড দ্য agricultural fields and the lands, and it created a havoc because it killed many people at that time. Also another problem that it created was that in the enormous winds that it had, a brown fungal disease যেটা ছিল, এটার কিছু কিছু স্পোর্স বেসিক্যালি যেভাবে ডিজিজটা স্প্রেড করে, স্পোর্স এর কারণে স্প্রেড করে। সো এই স্পোর্স গুলা তো এমনি নর্মাল উইন্ডে আশেপাশে এরিয়াস গুলো স্প্রেড করতো। সো যদি এমনি নর্মাল উইন্ড হতো এটার এরিয়া অফ স্প্রেড খুবই কম হতো, বাট এই সাইক্লোনটার কারণে এই জিনিসটা আরো ম্যাসিভলি স্প্রেড করে। সো দিস ওয়াজ অ্যাকচুয়ালি ক্লাসিফাইড অ্যাজ এন এপিডেমিক, বিকজ এতগুলো সেই ক্র্যাশ ক্রপস এন্ড ফিল্ডস হার্ম করেছে। সো তাকে একটা এই ব্রাউন ফাঙ্গাল ডিজিজকে এপিডেমিক বলা হয় বিকজ অফ দ্য রিজন অফ দ্য সাইক্লোন দ্যাট টুক প্লেস। কিন্তু তাও আমরা যদি দেখি যে অ্যাকর্ডিং টু রিসার্চ এন্ড সয়েল স্যাম্পলস দ্যাট ওয়ার টেকেন, রিসেন্টলি একটা রিসার্চ করা হয় উইথ দ্য সয়েল স্যাম্পলস যে ইভেন তো এই ডিজিজটা এন্ড সাইক্লোন মিলে which can be considered as a natural disaster, যতটুকু ক্রপস আমাদের ড্যামেজ করেছে উইথ দ্য রিমেইনিং সাপ্লাই দ্যাট উই হ্যাড, আমাদের বেঙ্গলে কোনো ফ্যামাইন হওয়ার কথাই ছিল না, বিকজ উই হ্যাড মোর দেন ইনাফ সাপ্লাই টু ফিড দ্য এন্টায়ার পপুলেশন অফ বেঙ্গল। বাট তাও আমাদের ফ্যামাইনটা হয়। সো উইচ
all which basically points towards the inadequacy of the administration, যে তারা ঠিকমতো কেয়ার করেনি, তারা ঠিকমতো ডিস্ট্রিবিউট করেনি। সো এইখানে আমাদের আরেকটা ছিল যে গভর্নমেন্টের নিজের একটা কমিউনিটি বা অথরিটি তারা দিয়েছিল বলা যায় টু প্রেডিক্ট দিস টাইপস অফ ডিজিজেস, এন্ড এই ডিজিজের কারণে যেসব আমাদের শর্টকামিংস হতে পারে এইগুলোর প্রেডিক্ট করার জন্য একটা কমিটি ছিল, যেটা উইচ ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন। এই কমিটি বেসিক্যালি ল্যান্ড এরিয়া এবং ওয়েদার স্টাডি করে তারা একটা বেসিক্যালি রিপোর্টস দিত, যেখানে তারা বলতো আচ্ছা ঠিক আছে এবার আমাদের সাপ্লাই কিরকম হতে পারে, এবার আমাদের যখন ক্যাশ ক্রপস প্রডিউস হবে আমরা কি অ্যামাউন্ট অফ ক্যাশ ক্রপস পাবো। সো এখানে একটা শর্টকামিং ছিল যে the ones in charge of making this decision, they were not given enough মানে proper maps of the areas, they were not properly educated themselves, and they did not have proper knowledge of how to deal with the reports that they were given. সো এটার কারণে তারা ম্যাক্সিমাম টাইম দেখা যেত যে রিপোর্টস ভুল দিত। বাট ইন দ্য ইয়ার অফ 1942 তারা বলেছিল যে there will be a shortcoming in the supply because of these diseases that were forecasted. কিন্তু তাও অ্যাজ অলওয়েজ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন যেহেতু দেখেছে আগে থেকে তারা ভুল ডিসিশন দিয়ে যাচ্ছে, সো তারা এই কমিটিকে বেশি অ্যাটেনশন দিত না। সো এই অ্যাটেনশন না দেওয়ার কারণে কি হয়েছে যে ব্রিটিশরা আগে থেকে চাইলে মেবি দে কুড হ্যাভ স্টপড ইট, because they would know যে এরকম জিনিস হবে, and so they might have taken any types of preventive measures that could have stopped. I cannot say that they could have stopped the disease, but they could have stopped the damage that was taking place. So আমরা যদি এখন আলটিমেট একটা কনক্লুশনে যাই, আমরা দেখতে পারবো যে even though the yield production prediction committee had given some warnings to the British administration, তারা কখনো এই ওয়ার্নিংসটাকে অ্যাটেনশন দেয়নি, এর কারণে কিছু কিছু শর্টকামিংস হয়েছে। ক্রপ রিস্ট্রিকশনস এর কারণে দ্য ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন যে ক্রপ রিস্ট্রিকশন করে ফেললো টু স্টপ দ্য জাপানিজ, ওইটার কারণে আমাদের মার্কেট ইন দ্য ল্যান্ড অফ বেঙ্গল, ইভেন দো উই হ্যাড in proper adequate supply, যেটা বলা যেতে পারে adequate supply of crops, we still fell into starvation or famine because of the hoarding of the goods and services. And recently যেটা আমি একটু কথা বলতে চাই রিসার্চ নিয়ে, recently research has been committed by some university students and some faculties. It has showed that they have collected soil samples. Basically soil sampleটা নিয়ে তারা স্টাডি করেছে যে ওই সময় এই সয়েলে যেই টাইপের গুডস গুলো প্রডিউস হয়েছিল ওইটার অ্যামাউন্ট কিরকম। সো ওইভাবে তারা ডিটারমিন করতে পেরেছে যে উইথ দ্য সয়েল স্যাম্পল দ্যাট ওয়ার টেকেন, যে আমাদের এই ল্যান্ডে যেই প্রোডাকশন হওয়ার কথা ছিল ওই প্রোডাকশন দিয়ে দ্য পপুলেশন অফ বেঙ্গল shouldn't have faced any difficulties in the food and supply, but still they faced, and তার কারণ হতে পারে the inadequacy of the British administration. সো এখানে বলা যেতে পারে যে British administration was more than 80% at fault in causing the famine of 1943, because they did not take any preventive measures to curb the famine that had taken place. Instead of, they were focused on the war. So with that I would like to end this presentation. I hope you all liked it. Thank you very much.